আবিদ সাহেব, এই জুডিশিয়াল অফিসার আপনি দীর্ঘদিন ধরে এই এসআইআর নিয়ে আবিদ সাহেব অনেকদিন ধরে আমাদের অতিথি হয়েছেন এবং বিষয়টি খুব ভালোভাবে তিনি লক্ষ্য রাখছেন। একটা প্রশ্ন বারবার উঠছে, যেটা এখনো চলছে, যে জুডিশিয়াল অফিসাররা কি সত্যি বিচারকের মতো বিচারটা করতে পেরেছেন নাকি প্রশাসকের মতো করেছেন, এই প্রশ্ন উঠছে। এবং আমরা জানি গতকাল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করার কথা, সে বিষয়ে বা কি পরিস্থিতি, কি চলছে, অনেক মানুষ আমাদের কাছে প্রশ্ন করছেন ট্রাইব্যুনালে কিভাবে তারা অ্যাপিয়ার হবেন। এখনো পর্যন্ত কি সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে যে মানুষ কি করবেন, মানুষের কি করণীয় আছে? এবং গতকাল সুপ্রিম কোর্টে যা হলো সে ব্যাপারেও আপনার কি বক্তব্য? এর দুটো পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে এই জুডিশিয়াল অফিসারদেরকে এনগেজ করেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট কেন করলো, কেন নিজের ঘাড়ে এটা নিল, এটা বেস্ট নোন টু দি সুপ্রিম কোর্ট। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম এই ধরনের প্রোগ্রামে যে এই কাজটা করা 60,06,000 কত আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার ছিল, এবং 705 জনকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। প্রথম দিকে 500 লোক ছিল, পরে 200 লোক অন্য রাজ্য থেকে এনে করানো হয়েছে। স্বাভাবিক একটা হিউম্যান হিউম্যান ব্যাপারটা তো চলে আসে, হিউম্যান এলিমেন্ট তো থাকবে। এবার এই জুডিশিয়াল অফিসাররা, আমি সেদিনও আগের দিন প্রোগ্রামে বলেছি, তার আগেও বলেছি, যে জুডিশিয়াল অফিসার হয়তো ডেজিগনেশন, তাকে তো কোর্ট থেকে তুলে আনা হয়েছে, সেজন্য জুডিশিয়াল অফিসার বলা হচ্ছে। কিন্তু যখন উনি বিডিও অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসে বসে কাজ করেছেন, তখন কি উনি আদেও জুডিশিয়াল অফিসার, যে জুডিশিয়াল অফিসারের যে জুডিশিয়াল মাইন্ড, সেইটা অ্যাপ্লাই করে কাজ করেছেন, নাকি একটা ডিগনিফাইড ক্লার্ক হিসেবে কাজ করেছেন? আমার মনে হয় দ্বিতীয়টা। তার কারণ হচ্ছে জুডিশিয়াল অফিসারের কাজ তো হচ্ছে, আগের দিন প্রোগ্রামেও বলেছি, জুডিশিয়াল অফিসারের বা যে কোনো জুডিশিয়াল হোক, কোয়াসি জুডিশিয়াল হোক, স্যার এটা খুব ভালো করে জানেন, আমরা প্রচুর কোয়াসি জুডিশিয়াল হিয়ারিং করেছি, রিজন অর্ডার করেছি। তো জুডিশিয়াল অফিসাররা যখন কাজ করেন, একটা বাদী আছে, একটা বিবাদী আছে, একজন পিটিশনার, একজন রেসপন্ডেন্ট। তো যদি দুটো একটা কাগজ দেওয়া হয়েছে, তো যিনি এফেক্টেড হবেন ভোটার, তাকে ডাকা হয়নি। রেসপন্ডেন্ট মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ইআরও, এসডিও, বিডিও, ডিএম, এই যে মেকানিজমটা, তারা কাগজ টাগজ দিয়েছে। ওই কাগজ দেখে, এখন কি কাগজ দিয়েছে, একজন ধরুন আমি একজন ভোটার, আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, যে জুডিশিয়াল অফিসার আমারটা অ্যাডজুডিকেট করেছেন, তাকে আমার কোন কাগজটা দেওয়া হয়েছে, আদেও যে কাগজগুলো আমি সব জমা দিয়েছিলাম, সেটা কি উনার নজরে আনা হয়েছে? কারণ কোর্টে যখন জুডিশিয়াল অফিসাররা কাজ করেন, তখন এই জিনিসগুলো দুটো পার্টির সামনে হয় বা দুটো পার্টির লয়ারের সামনে হয়। তখন কখনো কাগজ না থাকলে তারা বাড়িয়ে দেয় বা নেক্সট ডেটে হয়। এই পুরো পদ্ধতিটা জুডিশিয়াল অফিসারের যে কাজের যে ধরন, এই পদ্ধতিটা তো ফলো করা হয়নি, এটা এখন সুপ্রিম কোর্টও অ্যাকসেপ্ট করেছে। এবং তাহলে এটা একটা পার্ট, তাহলে ওনারা ওই ধরেছেন ছেড়েছেন এই আর কি। মানে প্রেশার হচ্ছে, হাইকোর্ট থেকে ফোন করছে, রেজিস্ট্রার ফোন করছে, ডিস্ট্রিক্ট জাজ ফোন করছে, মানে প্রেশার বাড়ছে যে শেষ করো। লাস্টে একদিন 60 লক্ষ শেষ হয়ে গেল। তো এইভাবে কাজ হয়েছে। কালকে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি একটা কথা বলেছেন, যে জুডিশিয়াল অফিসারদের ভুল হতেই পারে, ইভেন 70%ও যদি অ্যাকুরেসি থাকে, উই আর হ্যাপি উইথ ইট। আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি যে এই যে ডিলিটেড গুলো আছে, 27 লক্ষ যে ডিলিটেড, কনসিস্টিং অফ অ্যাপ্রক্সিমেটলি 42%, এইটাই তো ব্লান্ডারটা তো এখানে আছে, যে তাড়াহুড়ো করতে গিয়ে তাদের উপরে চাপ বাড়িয়ে লাস্টের দিকে রেসিং এগেনস্ট টাইম করে এইসব করানো হয়েছে। তখন তারা ধরে ডিলিট মেরে দিয়েছে, যে যাক বাবা ডিলিট মেরে দিই, সেফ সাইডে থাকি, ও ট্রাইব্যুনাল বুঝে নেবে। যেটা আমাদের সাধারণত কাজের ধরন থাকে, যে লাস্টের দিকে কোনো টাইম না থাকলে তো রিজেক্ট করে দাও, রিজেক্ট করে দিলে ট্রাইব্যুনাল বুঝে। এইটা ঘটেছে। কালকে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি বলেছেন যে হ্যাঁ, ভুল ত্রুটি আছে, 70% অ্যাকুরেট হলেও আমরা উই আর হ্যাপি উইথ ইট। এইটা এক নম্বর। এবার আসি ট্রাইব্যুনালে।
ট্রাইব্যুনাল গতকাল মানে 13 তারিখ থেকে ফাংশনিং শুরু করেছে জোকাতে। এইবার যা অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিস যে রিপোর্টটা দিয়েছেন, যেটা সিও অফিসকে জানিয়েছেন বা ট্রাইব্যুনালদেরকে জানিয়েছেন, বা সুপ্রিম কোর্টে কালকে যে রিপোর্টটা দিয়েছে, আজকে পেপারে যেটা আছে, বলেছেন 34 লক্ষ আছে আপনি। তাহলে এই 34 লক্ষ কারা? হঠাৎ 34 লক্ষ কোথা থেকে? 27 লক্ষ যাদেরকে জুডিশিয়াল অফিসাররা ডিলিট করেছেন, এটা অ্যাপ্রক্সিমেটলি 27 লক্ষ আছে। আউট অফ 60 লাখ 27 লাখ ডিলিটেড, বাকিটা অ্যাকসেপ্টেড আছে। আর 7 লাখ এটা যদি কেউ ফলো করে থাকে থ্রু আউট এসআইআর প্রসেস, 7 লক্ষ ফর্মের কথা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রাজ্য প্রেসিডেন্ট বারবার বলে এসছে, চিৎকার করে করে বলে এসছেন, আমাদের 7 লক্ষ ফর্ম 7টা কোথায়? মানে তারা ফর্ম 7 বিভিন্ন সময়ে লোকের নামে অবজেকশন দিয়েছে, দিতেই পারে, ওটা নিয়ে আমার কিছু নেই, আইনে আছে ফর্ম 7 এর অবজেকশন দিতেই পারে। কিন্তু সেই ফর্ম 7 এর অবজেকশনটা তো জমা পড়ার কথা ছিল ইআরওর কাছে, ওটা ইআরও ডিসপোজ করত। কিভাবে? যে কমপ্লেনেন্ট তাকে একটা নোটিশ দিত, যে যার বিরুদ্ধে কমপ্লেন তাকে একটা নোটিশ দিত, একটা ডেট অ্যান্ড টাইম অফ হিয়ারিং হতো, বার্ডেন অফ প্রুফ লাইজ অন দি কমপ্লেনেন্ট। কিন্তু এইটাও ট্রাইব্যুনালকে ঠেলে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালকে কেন ঠেলে দেওয়া হবে? মানুষের কাছে জিনিসটা পরিষ্কার থাকা দরকার, মানে আমার কাছে একদম পরিষ্কার আছে। কালকে যখন ইনক্লাইন্ড হচ্ছিলেন জাস্টিস জয়মাল্য বাগচি এটা বলতে, যে এই 27 লক্ষকে ইন্টারিম একটা অর্ডার করে ভোট দিতে দেওয়া হোক, উনি ইনক্লাইন্ড হচ্ছিলেন। কিন্তু এই যে এসআইআর নিয়ে প্রশ্ন করছিলেন যে বিহারে তো তোমরা করনি, এসওপি তো তোমাদের ছিল না, কেন? সরি, লজিক্যাল ডিসক্রিপেন্সি এসওপিতে ছিল না, তাহলে তোমরা কেন করলে? তখন ইসিআইর যিনি লয়ার, তিনি অ্যাডভোকেট, তিনি আমতা আমতা করছেন। এইসব বলতে বলতে বোধহয় উনি ইনক্লাইন্ড হচ্ছিলেন, আমার যা পার্সোনাল মত, এটা জানি না অর্ডারে কি লেখা আছে না আছে, আমি জানি। সেই সময় সিজিআই ইন্টারভিন করে উনি বললেন যে না, যদি এই 27 লক্ষকে যদি আমরা ইন্টারিম অর্ডার করে ভোট দিতে এলাও করি, তাহলে কনভার্সলি ওই 7 লক্ষ লোক যাদের বিরুদ্ধে অবজেকশন হয়ে পড়ে আছে, তাহলে তাদেরটাও অবজেকশনটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। মানে ওই 7 লক্ষ লোকের ভোট অধিকারটাকে তাহলে বাতিল করতে হবে। মানে দর কষাকষি। মানে আমি যদি 27 লক্ষকে এলাউ করি, তাহলে 7 লক্ষকে এলাউ করব না, কারণ তাদের বিরুদ্ধে অবজেকশন পড়ে আছে। এই 7 লক্ষ হচ্ছে সেই ফর্ম 7 গুলো যেগুলো জমা দিচ্ছিল, বিভিন্ন লোক বাল্কে জমা দিচ্ছিল, সেটা মিলে হয়েছে 34 লাখ। তো এই জিনিসটা কিন্তু বুঝে নেওয়া দরকার এখন। কারণ মানে আমি যা বলছি আমার পার্সোনাল ধারণা, কালকে অনারেবল সুপ্রিম কোর্টের পুরো হিয়ারিংটাই আমি লাইভ শুনেছি, অর্ডারটাও দেখেছি, পড়েছি। 1 নম্বর হচ্ছে যে এখন অনারেবল সুপ্রিম কোর্ট, যা আমার মনে হচ্ছে যে অনারেবল সুপ্রিম কোর্ট বোধহয় এখন মানে কট বিটুইন ডেভিল অ্যান্ড ডিপ ব্লু সি হয়ে গেছে। এই যদি না করি, তাহলে ইতিহাসে লেখা থাকবে যে 27 লক্ষ বৈধ ভোটার, যাকে আমরা লজিক্যাল এন্ড অব্দি নিয়ে যাইনি, মানে অ্যাপিল ফাইনালাইজ করিনি, এটাতে তো ভোটারের কোনো দোষ ছিল না। ভোটার তো প্রথম দিন থেকে যা যা ইলেকশন কমিশন বলেছে সব করেছে, এনুমারেশন ফর্ম দিয়েছে, হিয়ারিং এ গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, এটা দিয়েছে, ওই ডকুমেন্ট দিয়েছে, হিয়ারিং করেছে, সবই করেছে। তাহলে ভোটারের কোনো দোষ নেই, দোষটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসের জন্য 27 লক্ষ ভোটার ভোট থেকে বঞ্চিত হচ্ছে, অধিকার থেকে। এই ফিলিংটা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বোধহয় একটু ব্যথা দিচ্ছে। এবার স্বাভাবিক তাকে জাস্টিফাই করতে হবে, কারণ এত দূরে গিয়ে গেছে। ওই জাস্টিফাই করার জন্য ওই 7 লক্ষর কথাটা বলা হচ্ছে, যে যদি 27 লক্ষকে আমি এলাউ করি,
মানে 27 লক্ষ আপিল টু অফ ইনক্লুশন যদি এলাও হয়, তাহলে 7 লক্ষ আপিল ফর এক্সক্লুশনও এলাও হয়। তার মানে 7 লক্ষ লোককে যাদের নামে অবজেকশন আছে, এবার কার নামে অবজেকশন আছে আমি জানি না, আমাদের মধ্যে কেউ যে কোনো একজন হতে পারে, কার নামে অবজেকশন হয়ে পড়ে আছে গড নোস, কারণ এখনো তো নোটিশ পাইনি কেউ। তো ও আচ্ছা, তার মানে এগুলো এখনো রেজাল্ট আসেনি। না 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 না, সেই জন্যই তো ফ্রিজ করতে চাইছে যে ওই 7 লক্ষ পড়ে থাকুক আর এই 27 লক্ষ পড়ে থাকুক, 34 লক্ষ এখন পড়ে থাকুক। 23 তারিখ 29 তারিখ ভোট হয়ে যাক, 4 তারিখে রেজাল্ট বেরিয়ে যাক, তারপর ভাব। তো এইটা হচ্ছে এখন পুরো জায়গা। অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পুরো জিনিসটা প্রথম থেকে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি আমি বলবো না, একটা ন্যারেটিভ তো প্রথম থেকে ইলেকশন কমিশনের, আর তো ইলেকশন কমিশনকে আমরা বলতে পারবো না যে খুব নিউট্রাল বডি, appears to be neutral। চিরকালই শুনে এসছি, দিলীপ ঘোষ স্যার জানেন ভালো করে, চিরকালই আমরা ট্রেনিং এ শুনে এসছি, ইউ শুড নট অনলি বি নিউট্রাল, ইউ শুড appear টু বি নিউট্রাল। আমাদেরকে দেখাতে হবে যে আমি নিউট্রাল আছি। ওই ইলেকশন কমিশন তো দেখাচ্ছে না, ওই সব তো মুছে ফেলেছি। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পুরো দায়ী এর জন্য, তার কে এইটা সব করতে গিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল অফিসার এইসব ঢুকে গিয়ে এই 27 লক্ষ লোকের ভোট অধিকার থেকে বঞ্চিত। এখন কালকে একটা নতুন টার্ম শুনলাম আবার, কি একটা বেঞ্চ, অনারেবল সুপ্রিম কোর্টের আর এক বেঞ্চ বলছে যে ভোট দেওয়া ফান্ডামেন্টাল রাইট নয়। আচ্ছা চলো মেনে নিলাম ফান্ডামেন্টাল রাইট নয়, কনস্টিটিউশনাল রাইট তো আছে, আর্টিকেল 326 তাহলে কি আছে। এবার আরেক বেঞ্চ কি বলছে, যে নতুন জিনিস শুনলাম কারকে, যে ভোট দেওয়া ইজ এ সেন্টিমেন্টাল রাইট, ইটস নট অনলি এ কনস্টিটিউশনাল রাইট, ইট ইজ অলসো আ সেন্টিমেন্টাল রাইট, মানে সেন্টিমেন্টালিটি ইনভলভ আছে। তাহলে যদি সব কথা বলা হচ্ছে, তাহলে এই 27 লক্ষ ভোটার, দেখুন দুটো জিনিসকে মিক্স আপ করলে হবে, সুপ্রিম কোর্ট কালকে মিক্স আপ করেছে। Inclusion of voter is one thing, exclusion of voter is another thing. Both are not interlinked. কেন ইন্টারলিঙ্ক নয় বলে দেব। যার কেস ইনক্লুশনের জন্য পড়ে আছে, অন্য একটা লোকের এক্সক্লুশনের জন্য পড়ে আছে। both are not complementary to each other. যে ইনক্লুশন হলে এক্সক্লুশনও করো, এটা তো নয়। তুমি ইনক্লুশনও করো, এক্সক্লুশনও করো, সব করো, কিন্তু টাইমলি করো। ওই 27 লক্ষকে ডিপ্রাইভ কেন, এই প্রশ্ন আমার মাথায় কাল থেকে ঘুরছে। এই 27 লক্ষকে ইনক্লুড করা আর 7 লক্ষর অবজেকশনকে হিয়ারিং শুনে 7 লক্ষ অবজেকশন করেছে মানে 7 লক্ষ যে ডিলিট হয়ে যাবে তা তো নয়, ওটা প্রমাণ করতে হবে যে কমপ্লেন করেছে, এটা তো একটা প্রসেস আছে। কিন্তু 27 লক্ষ যে লোকগুলো আছে তারা তো নভেম্বর মাস থেকে লাইনে দাঁড়িয়ে আছে, এনুমারেশন ফর্ম দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, সব করেছে। তো এদের সঙ্গে 7 লক্ষকে অ্যাড করে দিয়ে জাস্টিফাই করা হচ্ছে যে এই 27 লক্ষকে কেন ইন্টারিম অর্ডার করা হচ্ছে না। এটা একটু আমার মনে হয়, আমার কাছে একটা দুর্ভাগ্য যে দুটোকে ইন্টারডিপেন্ডেন্ট করে দেওয়া হলো। তো সেপারেট ইস্যু, দুটোই ফেসলা হওয়া দরকার ছিল বিফোর। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আর একটা মিনিট নেব, সেটা হচ্ছে যে আবার একটা জিনিস শুনে নিলাম আমরা, এটা তো আরো ভয়ঙ্কর ইলেকশনের পরের ব্যাপারটা কি, যদি 2% ডিফারেন্স অফ উইনিং মার্জিন যদি 2% হয়, মানে বিটুইন ফার্স্ট উইনার অ্যান্ড সেকেন্ড ক্যান্ডিডেট, আর ডিলিশন যদি 15% বা তার কাছাকাছি বা তার বেশি হয়, তাহলে উই মে হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার মাইন্ড, মানে ইলেকশন মে বি ডিক্লেয়ার্ড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড। তাহলে কি করবে পার্টি নাম্বার 1 পার্টি এ 100-150 যাই হোক সিট জিতলো, মানে 100 সিটের মধ্যে 2% ডিফারেন্স থাকলো। পার্টি বি সে সেকেন্ড হলো, সে গিয়ে কমপ্লেন করলো যে 2% তো ডিফারেন্স অফ মার্জিন আছে, আমি এই পুরো 100 সিটকে এবার
নাল অ্যান্ড ভয়েড করতে চাই, তাহলে রি-ইলেকশন মানে আবার ইলেকশন হবে, পরে আবার ইলেকশন হবে, কি হবে, এটা আরো একটা জটিল করছে। মানে সুপ্রিম কোর্ট আর একটা জটিলতা করতে যায়। এইটা সুপ্রিম কোর্টের বলার কথা ছিল না। যখন ইলেকশন হয়ে যায়, ইলেকশন হওয়ার পর উইদিন 60 days একটা ইলেকশন পিটিশন ফাইল হতেই পারে। ওটা আজ নতুন কিছু নয়, আইন বহুত পুরনো আছে। যে লুজিং ক্যান্ডিডেট যদি স্যাটিসফাইড না হয়, সে একটা ইলেকশন পিটিশন ফাইল করে। অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রে তাকে ইলেকশন পিটিশন হাইকোর্টে ফাইল করতে হয়, পার্লামেন্ট ইলেকশন ক্ষেত্রে তাকে সুপ্রিম কোর্টে ফাইল। ওটা তো পরের প্রশ্ন ছিল, এই কথাটা লিড দেওয়া। তার মানে কি হবে, এবার ইলেকশনের পরে যে এই যে বন্ধ হয়ে গেল, এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল, একটা পার্টি জিতে যাবে, একটা পার্টি হেরে যাবে, XYZ যা হোক সেটেল হলো, মানুষও বুঝে গেল এই 27 লক্ষ লোককে নিজের ভোট নিয়ে, ভোট অধিকার নিয়ে পড়ে থাকবে, সেটা নয়। ইলেকশন এইটা চলতে থাকবে। সোফিয়া।